হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রানওয়েকার অভিষেক। দিস ইজ অভিষেক দুয়ারি। আজকে আমরা এসে গেছি একটি নতুন টপিক দিয়ে আলোচনা করার জন্য। টপিকটি খুবই ইম্পর্টেন্ট, অ্যাসেট ডিক্লারেশন ফর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ। অ্যাসেট ডিক্লারেশন যেরকম কি জানেন বন্ধুরা আপনারা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে এই অ্যাসেট ডিক্লারেশনটি আদৌ খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, অ্যাসেট ডিক্লারেশন প্রত্যেক গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য একটি কম্পালসারি জিনিস, এক্সেপ্ট ফর গ্রুপ ডি এমপ্লয়িজ। তো আসুন আমরা দেখে নিই যে কিরকম ভাবে অ্যাসেট ডিক্লারেশনের ফর্মটি ফিল আপ করতে হয় এবং এই সংক্রান্ত বিভিন্ন গাইডলাইন্স বা গভর্নমেন্ট অর্ডার কি বলতে চাইছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে অ্যাসেট ডিক্লারেশন না যদি আমরা দিই বছরে, যেটা আমাদের ইয়ারলি সাবমিশন করতে হয়, যদি না দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ফ্যাসিলিটিস গুলো সেইগুলো আটকে যাবে। আমরা এই বিষয়টা নিয়ে গোটা ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি মাঝখানে স্কিপ করবেন না এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লাস্ট যে ডিজিওটা বেরিয়েছিল অ্যাসেট ডিক্লারেশন সংক্রান্ত, সেটা হচ্ছে 2012 সালের ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে বেরিয়েছিল। ইন টার্মস অফ সার্ভিস রুলস নাম্বার রুল 3/6 আপনার 1980s এর অর্ডার। এটা এই গভর্নমেন্ট এমপ্লয়ি other than a group D employee is required to submit other than a group D employees। সুতরাং যারা গ্রুপ এ বি সি অফিসার্স তারাই একমাত্র এই অ্যাসেট ডিক্লারেশনের জন্য কম্পালসারি ভাবে তাদের দিতে হবে। In a prescribed form to the appointing authority in return of a movable and immovable property or the asset owned, আপনি কি কি অ্যাসেট ওন করেন তার স্পেসিফিক ফরম্যাটে কিরকম ভাবে আপনি অ্যাসেট ডিক্লারেশন করতে হয় সেটাও আমি পরে দেখাবো। জাস্ট আমি এই ওভারভিউটা দিয়ে দিচ্ছি, গাইডলাইন্সে কি কি বলা আছে, কেন আপনাকে অ্যাসেট ডিক্লারেশন সাবমিট করতেই হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখবেন যে ডিক্লারেশন অফ অ্যাসেট রেড উইথ মেমো নাম্বার এত মুভেবল আর্টিকেলস কস্টিং লেস দেন 10,000 ফর ইচ আইটেম নিড নট বি মেনশন। মানে 10,000 টাকার কমের কোনো আইটেম হলে আপনাকে মেনশন করার প্রয়োজন নেই। বাট ইফ ইট ইজ বিয়ন্ড 10,000 বা ইন এক্সেস অফ 10,000, 10,000-এর ওপরে যদি কোনো একটি আইটেম আপনি পারচেস করেন, সো অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি ইট ইজ ইউর অব্লিগেশন টু সাবমিট দ্য অ্যাসেট ডিক্লারেশন। Acha, for the articles of materials costing 10,000 and above, declaration should be made for each item. On the other hand, in terms of rule number 5(2) of the West Bengal Service Rules, a government employee is required to seek permission of the appointing authority in case of sale or purchase of movable property exceeding 10,000 in value, subject to the condition laid down therein। মানে আপনি 10,000 টাকার উপরে যে কোনো মুভেবল আর্টিকেলস বা মুভেবল প্রপার্টি আপনি কেনা বেচা করলে, জমি কিনছেন, ফ্ল্যাট কিনছেন বা বিক্রি করছেন, যাই কিছু করুন না কেন, সেক্ষেত্রে আপনাকে গভর্নমেন্টের প্রায়ার অ্যাপ্রুভাল বা প্রায়ার পারমিশন অবশ্যই লাগে। আচ্ছা, সেখানে এখানে আছে রেফারেন্সেস আর বিং রিসিভড ফ্রম ভেরিয়াস কনসার্ন ফর ইনক্রিজিং দ্য অ্যাবাভ টু ফিগার্স 10,000 এন্ড এত। দ্য ম্যাটার হ্যাজ বিন ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট ফর সাম টাইম। 10,000 টাকার জিনিস কিনলেই যে আমাকে ডিক্লারেশন দিতে হবে এই সংক্রান্ত আমরা এখন বিভিন্ন জিনিসের দাম 10,000 টাকার উপরে হয়েছে, সবই যদি আছে ডিক্লারেশনে দেখাতে হয় তাহলে তো প্রচুর বড় হয়ে যাবে। কারণ এখন বর্তমানে সমাজ ব্যবস্থায় আপনার কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা আপনার মূল্যবৃদ্ধির হারটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাই গভর্নমেন্ট এর কাছে বারবার গাইডলাইন্স এসেছে, গভর্নমেন্টের গাইডলাইন্স বারবার চেঞ্জ হয়েছে এবং বিভিন্ন রিকোয়েস্ট জমা পড়েছে অল কনসার্ন অফ দ্য সোসাইটি থেকে। আচ্ছা, after careful consideration of all aspects, the governor is pleased to decide as follows: until a separate prescribed form যদি যতদিন না বের হচ্ছে ততদিন, except for group D employees, 1 জানুয়ারি থেকে 30 এপ্রিলের মধ্যে প্রত্যেক বছর সবাইকে অ্যাসেট ডিক্লারেশন জমা দিতে হবে গ্রুপ এ বি সি অফিসারদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার 2 মাসের বেসিক পে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। while submitting a return of movable articles in declaration form of asset articles costing less than 2 months basic pay, আগে ছিল 10,000 আর এখন হচ্ছে আপনি যে জিনিসটা কিনছেন সেইগুলো যেন আপনার 2 মাসের বেসিক পে থেকে কম যদি হয় তাহলে সেটা মেনশন করার প্রয়োজন নেই। আগে বেসিক পে হিসাব করা হতো ব্যান্ড পে প্লাস গ্রেড পে নিয়ে, বাট বর্তমানে আপনার রোপা 2019 হিসাবে আপনার কিছু চেঞ্জেস হয়েছে, আমাদের গ্রেড পেটা অ্যাবলিশ হয়ে গেছে। সুতরাং সেইটার বদলে আমাদের থেকে গেছে শুধু একটি পে লেভেলের একটি বেসিক পে, সেটাকে আমরা বেসিক পে হিসেবে ধরবো। সেই 2 মাসের বেসিক পে কম দামি কোনো জিনিস কিনলে আপনাকে মেনশন করতে হবে না এবং 2 মাসের যে আপনার বেসিক পে তার থেকে বেশি দামি জিনিস কিনলে আপনাকে মেনশন করতে হয়। 10,000 টাকা যে সিলিংটা আছে সেটা উঠে গেছে।
and above each item to be mentioned in relevant column of forms subject to condition of the government transaction. আপনি প্রায় পারমিশনের কথাটা যেটা বললাম, দিস শুড অর্ডার শুড টেক ইমিডিয়েট। 2012 সাল থেকে অর্ডারটা পাল্টে গেছে, তাই আমাদেরকে একটু জেনে রাখা উচিত ছিল। আসুন এবার দেখি এই সংক্রান্ত এই বছরের কি অর্ডার বেরিয়েছে। এই সংক্রান্ত এই বছরের ফিনান্স ডিপার্টমেন্টে একটি অর্ডার বেরিয়েছে যে প্রত্যেক বছর 30 এপ্রিলের মধ্যে আপনাকে সেই বছরের অ্যাসেট ডিক্লারেশন সাবমিট করতে হবে প্রিভিয়াস ইয়ার হিসাবে। আচ্ছা, কিন্তু আপনার এই বছর যদি কোভিড-19 সিচুয়েশন চলছে, নাও ইন ভিউ অফ প্রিভেলিং লকডাউন সিচুয়েশন ইন দ্য ওয়েক অফ আউটব্রেক অফ কোভিড-19, many employees may not be in a position to submit the said declaration within the stipulated period. Under the circumstances, the last date of submission of declaration of asset in respect of officers and staff belonging to group A, B, C is hereby extended up to 30th June 2020. Other stipulation for submission of such declaration shall remain unchanged. 30 জুন পর্যন্ত 2020 পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবার আপনাদেরকে এখানে একটা কথা বলে দিই, 30 জুন পর্যন্ত হয়তো বাড়ানো হয়েছিল, বাট বিভিন্ন কারণে যদি কেউ জমা না দিয়ে থাকেন তাহলে আপনি হেড অফ দ্য অফিসকে এই বছরের জন্য আপনারা একটি রিকোয়েস্ট লেটার দিতে পারেন যে আমি দিতে পারিনি এই সামাও কারণে, তাই আমারটা যেন অ্যাকসেপ্ট করা হয়, তাহলে হয়তো ওনারা কনসিডার করে এটা নিতে পারেন। এটা অফিস টু অফিস ভ্যারি করে। আসুন দেখে নেওয়া যাক এবার ফর্মটা আমরা কিরকম ভাবে ফিল আপ করবো। এই হচ্ছে অ্যাসেট ডিক্লারেশনের ফরম্যাট, প্রেসক্রাইব ফরম্যাট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ফর্ম নাম্বার 34A। আচ্ছা, ডিক্লারেশন অফ অ্যাসেট অ্যাজ দ্য স্টুডেন্ট, এখানে আপনি লিখবেন 1/1/2020, মানে আপনি যে বছর জমা দিচ্ছেন সেই বছরের প্রথমের দিনে 1/1/2020 হিসাবে আপনি দেবেন। আচ্ছা, নেম অফ দ্য অফিসার ইন ফুল, আপনার নাম লিখবেন, সার্ভিস আপনি কোন ক্যাডারে সার্ভিস করেন, ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিস, আপনি যে ক্যাডারে ভুক্ত সার্ভিস করেন সেটা দেবেন। ডেজিগনেশন, আপনি ডেজিগনেশন দেবেন, মেডিকেল অফিসার হতে পারেন, বিডিও হতে পারেন, এসডিও হতে পারেন। নাও অ্যাপয়েন্টেড অ্যাজ, আপনার যদি নতুন কোনো অ্যাসাইনমেন্টে অ্যাপয়েন্ট হয়ে থাকে তাহলে সেই অ্যাপয়েন্টমেন্টের যে ডেজিগনেশন সেইটা আপনি দেবেন। সাবস্ট্যান্সিভ পে, এখানে আপনি বেসিক পে দেবেন, আবার স্পেশাল পে যদি কারো পেয়ে থাকেন তাহলে সেটা দেবেন। এবার এখানে খুব গুরুত্বপূর্ণ, আমরা কেউই যেটা পড়ি না, এই 3টে পেজের ফর্মটি কিন্তু খুবই সোজা, বাট এর মধ্যে কিছু কিছু কলমস আছে যেগুলো ফিল আপ করার আগে আমার মনে হয় ইনস্ট্রাকশনটা পড়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আসুন একবার আমরা তাড়াতাড়ির মধ্যে দেখে নিই যে ইনস্ট্রাকশনটা কিরকম ভাবে পড়বো, কারণ আমরা বেশি ডিটেলসে পড়তে গেলে ভিডিও লেন্থটি অনেক বড় হয়ে যাবে, তাই সবাই করবে একটু ধৈর্য ধরে শুনবেন, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি শুধু হাইলাইট করে দেবো। আচ্ছা, এভরি গভর্নমেন্ট এমপ্লয়ি এমপ্লয়েড আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ওয়েস্ট বেঙ্গল আদার দ্যান এ পারসন ইন ইনফেরিয়ার সার্ভিস, মানে গ্রুপ ডি সার্ভিস বাদে বাকি সবার জন্য এই অ্যাসেট ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করা বাধ্যতামূলক। আচ্ছা, এবং দ্য ডিক্লারেশন অফ অ্যাসেট মাস্ট অলওয়েজ রেফার টু দ্য 1st জানুয়ারি অফ দ্য কারেন্ট ইয়ার। আপনাকে উপরে যেটা লিখলাম ডিক্লারেশন অফ অ্যাসেট, এটা যেটা বললাম 1/1/2020, 1/1/2021, 1/1/2019, যাই আপনার ইয়ার হোক না কেন সেই ইয়ারটা আপনি মেনশন করবেন। Any asset acquired between 1st January and the date of declaration should not ordinarily be entered in the declaration. আপনি ধরুন 1/1/2020 হিসাবে লিখলেন, বাট আপনি ডিক্লারেশনটা জমা দিচ্ছেন হয়তো দেখুন 15ই জানুয়ারি 2020, তাহলে 1 থেকে 15-র মধ্যে যে অ্যাসেটটা আপনি যদি অ্যাকোয়ার করে থাকেন সেটা আপনি এই বছর দেবেন না, সেটা পরের বছরে যখন ডিক্লারেশন করবেন তখন দেবেন। A person who has entered government service for first time should submit the return within 3 months. প্রথম, এটা খুবই গুরুত্বপূর্ণ যে যিনি প্রথম সার্ভিসে জয়েন করবেন, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার উইদিন 3 মান্থস আপনাকে, ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট দ্যাট 1 জানুয়ারি এসেছে কি আসেনি সেটা দেখার দরকার নেই, আপনি 3 মাসের মধ্যে জয়েন করার প্রথম 3 মাসের মধ্যে অ্যাসেট ডিক্লারেশন সাবমিট করবেন। আচ্ছা, if there is no change of asset on the 1st January of previous year, the declaration should never be nil. There should be a fresh declaration of asset in full. প্রত্যেক বছর যদি আপনি ভাবলেন যে আমার তো অ্যাসেটে কিছু বৃদ্ধি হয়নি তাহলে আমি দেবো না, সেরকম করলে হবে না, আপনাকে যাই থাকুক না কেন আপনাকে পরের বছর সেটা আবার ফ্রেশ করে জমা দিতে হবে। আচ্ছা, দ্য ডিক্লারেশন অফ, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই যে দ্য ডিক্লারেশন অফ অ্যাসেট মাস্ট শো দ্য অ্যাসেট বিলঙ্গিং টু গভর্নমেন্ট এমপ্লয়ি ইভেন দো দে মে স্ট্যান্ড ইন দ্য নেম অফ হিজ ওয়াইফ। ওয়াইফের নামে হলেও সেটা হাজবেন্ডের ডিক্লারেশনে জমা দিতে হবে। ইন কেস অফ মেল গভর্নমেন্ট এমপ্লয়ি, চিলড্রেন অ্যান্ড আদার ডিপেন্ডেন্ট বেনামদার, মানে ছেলের নামে কিনলে, ওয়াইফের নামে থাকলে, আপনার উপর যারা ডিপেন্ডেন্ট তাদের নামে থাকলো সেটা কিন্তু আপনার অ্যাসেটের মধ্যে দেখাতে হবে। এন্ড মাস্ট অলসো শো দ্য অ্যাসেট বিলঙ্গিং টু ওয়াইফ অফ এ মেল গভর্নমেন্ট এমপ্লয়ি, যেটা ভাইস ভার্সা, যেরকম ওয়াইফের ক্ষেত্রে হলো তার হাজবেন্ডের যা থাকবে সেটা দেখাতে হবে। আচ্ছা, ইফ এনি ডিফিকাল্টি অ্যারাইজেস রিগার্ডিং দ্য ডিক্লারেশন অফ অ্যাসেট অফ এ গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়াইফ, গভর্নমেন্ট এমপ্লয়িজ এর ওয়াইফের ক্ষেত্রে দ্য ম্যাটার শুড বি রিপোর্টেড টু দ্য গভর্নমেন্ট ইন ফুল পার্টিকুলার্স এন্ড ফার্দার ইনস্ট্রাকশন শর্ট, মানে যদি এক্ষেত্রে কোনো অসুবিধা হয় আপনার কে ডিপেন্ডেন্ট তাহলে আপনি গভর্নমেন্ট থেকে ক্লারিফিকেশন চাইতে পারেন। আচ্ছা, এনি অফিসার মেকিং এ ডিক্লারেশন ডিসকভার টু বি ম্যাটেরিয়ালি ইনকমপ্লিট, মিসলিডিং অর ফলস ইমপ্লেড, এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এখানে পেনাল্টি প্রভিশনস গুলো বলা আছে। কেউ যদি ভুল
আপনি ইনফরমেশন প্রোভাইড করেন, সেটা যদি পরে ধরা পড়ে তাহলে কিন্তু তাকে সার্ভিস থেকে ডিসমিশাল পর্যন্ত হতে পারে, গভর্নমেন্ট সার্ভিস থেকে আপনি কিন্তু ডিসমিসড হতে পারেন উইথ ফরফিচার অফ পেনশন অ্যান্ড অল ডিসক্রিশনারি বেনিফিট। আপনার যা যা পেনশনারি বেনিফিট এবং আপনার যা যা জমানো পুঁজি সবই কিন্তু আপনার হাত থেকে খোয়া যেতে পারে। The subsequent explanation that the failure strictly to comply the instruction of the presence of material defects in any declaration whereby overshot or ignorance will not be accepted। আপনি ভুল ভ্রান্ত নিজের, আপনাকে বারবার বলা হচ্ছে যে এই জিনিসটি মাথায় রাখবেন যে আপনি নিজের মনের মতো কোনো একটি ভুলভ্রান্ত ইনফরমেশন এখানে ঢুকিয়ে দিলেন, নিজের মনের মতো একটা ভেবে অলিক কল্পনার মাধ্যমে নিজে বসে বসে ফিল আপ করে দিলেন, বাট অ্যাকুরেসি যদি আপনি না মেনটেন করতে পারেন তাহলে ইফ ফাউন্ড গিলটি, আপনি যদি গিলটি প্রমাণিত হন তাহলে কিন্তু আপনার সার্ভিস থেকে ডিসমিসাল পর্যন্ত হতে পারে। আচ্ছা, এখানে আপনাকে জিনিসটা মনে রাখতে হবে, ইন ডিক্লারেশন শেয়ারস এন্ড স্টকস আদার সিকিউরিটিজ জুয়েলারি দ্য অ্যাকচুয়াল প্রাইস পেড বাই দ্য অফিসার মাস্ট বি মেনশন। আপনি কত টাকা দিয়ে সেই স্টকটা কিনেছেন সেইগুলো আপনাকে পুরোপুরি মেনশন করতে হবে। এখানে 500 যদিও বলা আছে, বাট আপনার লেটেস্ট অর্ডার অনুযায়ী যেরকম 2012 সালে যেটা দেখলাম, আপনার 2 মান্থসের বেসিক পে কম যদি হয় তাহলে মেনশন করার প্রয়োজন নেই, 2 মান্থসের বেসিক পে বেশি হলে আপনি মেনশন করবেন। আরো কিছু কিছু অর্ডারস আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এখানে এখানে দেখুন যেমন লেখা আছে, বিং পারচেজ ইনস্টলমেন্ট অর ওয়ান অফ দ্য ভেরিয়াস মর্টগেজ স্কিম, কার, রেফ্রিজারেটর, ফার্নিচার, জুয়েলারি সবই আপনি এর মধ্যে দিতে পারেন। আচ্ছা, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ আছে, insurance policies, in declaring insurance policies, the number of policies, the amount of insurance, the name or address of the company, the name of year in which the premium have to be paid must be mentioned। আপনার যা যা আছে, আপনি প্রিমিয়াম কবে দিতে পারেন, ফুল সাম এশিওর কি কি আছে, এগুলো সবই আপনাকে দিতে হবে। আপনি ফুল পেমেন্ট করেছেন, পার্টলি পেমেন্ট করেছেন, আপনার কোন ব্যাংকে আছে, সেইগুলো সবই আপনাকে দিতে হবে। এভরি ডিক্লারেশন মাস্ট বি মেড ইন দ্য প্রেসক্রাইব প্রিন্টেড ফর্ম অ্যান্ড প্রেসক্রাইব ডিক্লারেশন অ্যাট ফুট অফ এভরি পেজ মাস্ট বি সাইন। প্রত্যেক পেজের নিচে আপনাকে সাইন করতে হবে, কোনো অ্যাডিশনাল পেজ ঢোকালো আপনাকে তার নিচে সাইন অবশ্যই করতে হবে, যদি সাইন না করেন তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে। If in the declaration it is not possible to give a correct statement of every asset that stood on the 1st January, the statement should be correct to the nearest date and the date should be mentioned. Sometimes it is difficult to get a precise statement of the bank account, for example, as they stood on 1st January. হয়তো 1 জানুয়ারি হিসাবে আপনি কারেক্ট না দিতে পারলেও আপনি নিয়ার অ্যাবাউট একটা কারেক্ট ডেট, যখন আপনি আপনার কাছে আছে দেখুন 30th ডিসেম্বর বা 30th নভেম্বরের একটা ডেটে আছে আপনার ব্যালেন্স এত টাকা, আপনি সেটাই লিখে দেবেন, পাশে রিমার্কসের ঘরে আপনি লিখে দেবেন যে অ্যাজ অন 30th নভেম্বর, বাট আপনি যে ডেটে মেনশন করবেন সেই ডেটে যেন পাশে মেনশন থাকে। A government employee whose service is placed temporarily at the disposal of central or state government of any other authority should be required to submit declaration of asset to the government of West Bengal। আপনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়ি হয়ে যে কোনো জায়গায় ডেপুটেড থাকতে পারেন, বাট আপনাকে অ্যাসেটটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেই সাবমিট করতে হবে। In declaring precise location in column 2 of schedule A, immovable property, houses record correct and full address, এগুলো আপনাকে প্লট নাম্বার, মৌজা নাম্বার সবই পরিষ্কার দিতে হবে। ভিডিওটি যদি এই পর্যন্ত আপনি দেখে থাকেন তাহলে আশা করবো ভিডিওটি আপনার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ভাইকে এগিয়ে যেতে সাহায্য করবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, চলুন দেখে নেওয়া যাক নেক্সট কি বলছে। নেক্সট বলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট 12 আর 13, ইন কলাম নাম্বার 6 অফ AI and কলাম নাম্বার 4 অফ A2, please state the full value of the land of the house. If the value has not yet been determined, please state how much has generally been paid। কত টাকা দিয়ে আপনি কিনেছেন, কত টাকা, যদি ভ্যালুয়েশন না থাকে তাহলে কত টাকা আপনি পে করেছেন এটা আপনি লিখবেন। আচ্ছা, যদি আপনি বাড়ি বানিয়ে থাকেন তাহলে সেই বাড়িটা বানাতে কত টাকা খরচা হয়েছে আপনি সেটা লিখবেন, নিয়ারেস্ট ডেট হিসেবে, যদি কনস্ট্রাকশন কবে হয়েছে, ঠিক আছে। ইন কেস অফ ল্যান্ড, প্লিজ স্টেট দ্য অ্যামাউন্ট অফ লোন। আপনি যদি কনস্ট্রাকশন না করে থাকেন তাহলে আপনি লোন হিসাবে কত টাকা নিয়েছেন সেই ল্যান্ডটা পারচেস করার জন্য সেইটা দিতে পারেন। আপনি ক্যাশে কিনলে কত টাকা দিয়েছেন সেটা দিয়ে দিতে পারেন, কারো থেকে ধার যদি নিয়ে থাকেন সেইটা দিতে পারেন। যা আপনি নিয়েছেন মানে অ্যাকচুয়াল ফ্যাক্ট, আপনাকে ট্রু পিকচারটি এই অ্যাসেট ডিক্লারেশন মাধ্যমে তুলে ধরতে হবে, এখানে কোনো হাইডেন ফ্যাক্ট রাখা যাবে না। আচ্ছা, the last date for submission of asset declaration is 30th April every year for asset as they stood on the previous day of the 1st January of that year. Gazetted officer will submit those declaration by registered post to at government express। সরকারি খরচে আপনি গেজেটেড অফিসাররা এটা পোস্ট করবেন ডাবল সিল কভারের মধ্যে ডাইরেক্টলি টু দেয়ার অ্যাপয়েন্টিং অথরিটি। ডাইরেক্টলি অ্যাপয়েন্টিং অথরিটিকে তারা এটা পাঠাবেন বা সেক্রেটারি ইন চার্জ অফ দ্য administrative department concerned। The outer seal cover will be addressed to the appointing authority। outer seal coverটাই আপনি appointing authority কে অ্যাড্রেস করে রাখবেন, ধরুন প্রিন্সিপাল সেক্রেটারি বা টু ডাইরেক্টর, টু additional chief secretary, whoever may be your departmental appointing authority, তাকে আপনি চিঠিটা করবেন আপনি যদি গেজেটেড অফিসার হয়ে থাকেন। and should not contain any indication of the content। এর ভিতরে কি কন্টেন্ট আছে, কি লেখা আছে,
বা আপনার কে সেইগুলোই কন্টেন্ট গুলো যেন না থাকে। তাই ইনার সিল কভার শুড কন্টেন্ট দ্য নেম অফ দ্য অফিসার। আউটার সিল কভারে আপনার শুধু কাকে পাঠাচ্ছে সেটা থাকবে, ইনার সিল কভারে আপনার ডিটেলসটা থাকবে। ঠিক আছে, উপরে লিখতে হবে ডিক্লারেশন অফ অ্যাসেট অ্যাজ এ স্টুডেন্ট 1 জানুয়ারি অন রিসিভ অফ দ্য ডিক্লারেশন অ্যাপয়েন্টিং অথরিটি সেক্রেটারি, এগুলো নিজেদের কাস্টাডিতে রাখবেন। নন গেজেটেড অফিসাররা সিল কভারে করে তাদের রেসপেক্টিভ হেড অফ অফিসে জমা দেবেন। এবং ওই যেরকম ইনস্ট্রাকশন যেরকম এর আগে বলা হলো সেই রকম ভাবে ডাবল সিল কভার করে দেবেন তারা। গভর্নমেন্ট এমপ্লয়িজ আর নট রিকোয়ার্ড টু সাপ্লাই মোর দ্যান 1 কপি, এটা মাথায় রাখবেন। অ্যাসেট ডিক্লারেশন আপনি একটা কপি দিতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, অ্যাসেট ডিক্লারেশন যখনই দেবেন তার রিসিপ্টটি আপনি কিন্তু অবশ্যই নিজের সঙ্গে রাখবেন, কারণ সেটি আপনার পারফরমেন্স রিপোর্ট এর সঙ্গে যখন আপনি পাঠাতে হবে এপিআই আপনার কনফার্মেশনের জন্য, বা 8 ইয়ার্স বেনিফিট বা কোনো প্রমোশনাল বেনিফিট, সেই 16 ইয়ার্স 25 ইয়ার্স যা যা আপনি প্রমোশনাল বেনিফিটের সময় সব সময় আপনার সর্বদা অ্যাসেট ডিক্লারেশনের প্রয়োজন হবে। আচ্ছা, এবার আপনার যদি ভিজিলেন্স কেস হয় তাহলে আপনি অ্যাসেট সাবমিট করেছেন সেটার কপি আপনার থেকে চাইতে পারে। আচ্ছা, দেখে নেওয়া যাক এবার এক নজরে যে কিরকম ভাবে ফর্মটি থাকে। ফর্মে দেখুন ল্যান্ড আছে, ল্যান্ডে আপনি সিরিয়াল নাম্বার, আপনি দেখুন 1 নম্বর আপনার 4টে ল্যান্ড আছে, তাহলে 1 2 3 4 করে আপনি দেবেন। প্রিসাইজ লোকেশন কোথায় আছে, কতটা এরিয়া আছে, আপনার নেচার অফ ল্যান্ডসটা ধরুন বাস্তু আছে, সালি আছে কি জল জমি আছে, যা আছে, এক্সটেন্ট অফ ইন্টারেস্ট, এখান থেকে কি কোনো আয় হচ্ছে, আপনার বর্তমান ভ্যালু, আপনি যদি ভ্যালুয়েশন করে থাকেন তাহলে ভ্যালু দেবেন, নালে যে দামে কিনেছেন সেটা দেবেন, কার নামে আছে, নিজের নামে থাকলে নিজের নামে, কবে কিনেছেন, আর যদি রিমার্কসে কিছু লিখতে চান সেটা লিখবেন। হাউসেস আপনার নাম বেশি একই, যদি হাউস করে থাকেন বা হাউস কিনে থাকেন তাহলে সেটা কতটা ভ্যালু পেড করেছেন, তারপর তাতে কোনো ইন্টারেস্ট পাচ্ছেন কিনা, সেগুলো সবই আপনি দেবেন। ইমুভেবল প্রপার্টিজ এর মধ্যে কি কি থাকে, মর্টগেজ আর আদার রাইটস, যদি কিছু আপনার মর্টগেজ টর্টগেজ কোথাও থাকে তাহলে সেখান থেকে আপনার কি আয় ব্যয়ের হিসাব সেটি আপনি এখানে দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ক্যাশ ব্যাংক ব্যালেন্স, ক্রেডিটস, ইন্স্যুরেন্স পলিসিস, শেয়ার্স, ডিভেঞ্চার্স যা যা আছে সব আপনি এই কলামের ভিতরে এন্ট্রি করবেন। আচ্ছা, সবই হচ্ছে আপনার 2 মাসের বেসিক পের যেটার ভ্যালু থেকে বেশি যেটা হবে সেইটাই আপনি এখানে শুধু মেনশন করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস মাথায় রাখবেন অবশ্যই। আচ্ছা, জুয়েলারি, আদার ভ্যালুয়েবলস, এখানে যা যা আছে এগুলো সব এখানে এন্ট্রি করবেন, কিন্তু প্রত্যেক পেজের নিচে আপনি সাইন করবেন এবং যেরকম ভাবে বলা হলো সেরকম ভাবে জমা দেবেন। সুতরাং এটা একটু মাথায় রাখবেন যে অ্যাসেট ডিক্লারেশন খুব সহজ জিনিস নয়। অ্যাসেট ডিক্লারেশন খুব মাইনিউটলি বাড়িতে বসে ঠান্ডা মাথায় করবেন এবং যতটা সম্ভব অ্যাকুরেট দেবেন। যদি অ্যাকুরেসি না হয়, যদি ফলস প্রমাণিত হয়, তাহলে কিন্তু আপনি সার্ভিস থেকে ডিসমিস পর্যন্ত হতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকবেন।